প্লাস আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে প্রথম কেসে কি হতে পারে, এখানে প্লাসের জন্য কার্বন এই হাইড্রোজেনকে বলবে তুই চলে যা, দিয়ে যেটা ফর্ম করবে এইখানে নেগেটিভ হবে, এই দুটো হাইড্রোজেন থাকবে। আমি ধরে নিচ্ছি অ্যালকাইল গ্রুপ, এখানে CH3 থাকুক C2H5 থাকুক, সি তো আছে, তো সি এর পরে আরো যা খুশি থাকতে পারে, বাট যদি একটা সিও আছে তার মানে কি তার দুটো হাইড্রোজেন তো আছে, এখানে সি এর তার দুটো হাইড্রোজেন, মিনিমাম দুটো হাইড্রোজেন তো আছে, এরও দুটো হাইড্রোজেন তো আছে। তাহলে দেখো যদি মিনিমামও ক্যালকুলেট করি, তাহলে এখানে 1 2 3 4 5 6। প্রথমে হাইপার কনজুগেশনটা তো তোমাদেরকে লিখিয়ে দিলাম কি জিনিস হয়, এটাকে নো বন্ড রেজোনেন্সও বলে, নোন অ্যাজ নো বন্ড রেজোনেন্স, এটাকে নো বন্ড রেজোনেন্সও বলা থাকে, ঠিক আছে। তো ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্ট আমরা পড়ছি, আমরা একটু রিভাইজ করে নিই যে আমাদের মধ্যে একটা টেম্পোরারি এফেক্ট ছিল, একটা পার্মানেন্ট এফেক্ট ছিল। পার্মানেন্ট এফেক্টের মধ্যে আমরা অলরেডি ইন্ডাকটিভ এফেক্ট আর রেজোনেন্স এফেক্ট ডিসকাস করে নিয়েছি। আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। এবার আমরা দেখবো যে হাইপার কনজুগেশন জিনিসটা কি। হাইপার কনজুগেশন জিনিসটা হচ্ছে, সবসময় মনে রাখবে যে সিগমা বন্ডের, এটা অনেকটা রেজোনেন্সের মতনও বলতে পারো, আবার নয়ও বলতে পারো, মানে এটাকে আলটিমেটলি নো বন্ড রেজোনেন্স বলা হয়। জিনিসটা দেখো কিরকম হয়, ধরো একটা আমার কাছে কার্বোক্যাটায়ন আছে, ধরো আমি বলে দিচ্ছি ইথাইল ক্যাটায়ন, ধরো এই অবস্থায় কোনো একটা কার্বোক্যাটায়ন আছে, তাহলে দেখে একটা জিনিস বুঝতে পারছো যে এই কার্বনটার একটা হাইড্রোজেন নেই, তাই জন্য একটা প্লাস। তাহলে এই কার্বনটা যেটা আছে, এই কার্বনটা আমার sp3 কার্বন, আর এই কার্বনটা আমাকে যাচ্ছে sp2 কার্বন। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করার আছে যে এইটা কোথা থেকে এসেছে, এটা এসেছে তো আলটিমেটলি এখান থেকে, মানে প্রথমে এরকম ছিল, এই ছিল, এটা থেকে এই কার্বোক্যাটায়নটা ফর্মেশন হয়েছে। তাহলে একটা জিনিস দেখো, হাইড্রোজেনটা কি করেছে, এই কার্বনের একটা যে ইলেকট্রন শেয়ারে ছিল, সেই হাইড্রোজেনটা এই ইলেকট্রনটা নিয়ে পালিয়ে গেছে, এই ইলেকট্রনটা হাইড্রোজেন নিয়ে পালিয়ে গেছে দিয়ে এখন কার্বন একটা পজিটিভ ফর্মেশন করেছে। এবার এখানে তোমরা যদি হাইব্রিডাইজেশন করে দাও, তাহলে একটা জিনিস বুঝতে পারছো হাইব্রিডাইজেশনে কি হয়, যে আমার sp3টা কেমন দেখতে হয়, sp3 এরকম দেখতে হয়, এরকম sp3 হয়। এবার দেখো এটা sp3 ছিল, একটা ইলেকট্রন নিয়ে পালিয়ে গেছে, এবার এর কাছে কি একটা ভ্যাকেন্ট, এটা তো আলটিমেটলি এটা কি, এটা ওর 2p অরবিটাল না, এটা ওর 2p অরবিটাল, তো 2p অরবিটাল থেকে হাইব্রিডাইজেশন করে প্রত্যেকটা sp3 হয়েছে, বাট এটা তো একটা 2p অরবিটাল। তো এখন আমার কাছে একটা 2p অরবিটাল ভ্যাকেন্ট পড়ে আছে, তো একটা 2p অরবিটাল ভ্যাকেন্ট করেছে, তো যখনই এই কার্বনটার কাছে একটা 2p অরবিটাল ভ্যাকেন্ট পড়ে আছে, এখন এই কার্বনটা কি করবে, এই কার্বনটার উপর লোভ দেবে, বলে যে আমার কাছে একটা 2p অরবিটাল ভ্যাকেন্ট পড়ে আছে, তোর কাছে তো সব হাইড্রোজেন আছে, দেখ না কিছুতেই করা যায়। তখন এই কার্বনটা হাইড্রোজেনকে বলবে আমার দরকার নেই, আমার কার্বন, আমার বন্ধু প্রবলেমে পড়ে আছে, তুই বেরিয়ে যা এখান থেকে। এই কি করবে, একে তাড়িয়ে দেবে, ইলেকট্রন, এই হাইড্রোজেনের ইলেকট্রন কেড়ে নিয়ে তাড়িয়ে দেবে। তাহলে এটা ফরমেশন যেটা হবে, এটা তখন এই ফরমেশন হবে, এই ফরমেশন হবে, একটা হাইড্রোজেনকে তাড়িয়ে দেবে, হাইড্রোজেন H প্লাস হিসেবে বেরিয়ে যাবে, H প্লাস হিসেবে হাইড্রোজেন বেরিয়ে যাবে। তো এবার এই মাইনাসটা আর এই প্লাসটা এখানে একটা বন্ড ফর্মেশন করে দেবে, তাহলে C ডবল বন্ড C, তো এর একটা স্টেবল ফর্মেশন হয়ে গেল। এই যে ফেনোমেনাটা, এই যে হাইড্রোজেনের ইলেকট্রন কেড়ে নিয়ে একটা এক্সট্রা স্টেবিলিটি গেইন করা হচ্ছে, যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড ফর্মেশন করা হচ্ছে, এই যে টোটাল ফেনোমেনাটাকে এটাকেই বলা হচ্ছে হাইপার কনজুগেশন, যেটা কিসে আমার সিগমা বন্ডে হয়ে থাকে। এবার আমরা দেখে নেবো হাইপার কনজুগেশনে যদি আমরা ডেফিনেশন ওয়াইজ যাই, তাহলে হাইপার কনজুগেশনের ডেফিনেশনটা কি হওয়া উচিত, ঠিক আছে। এই যে ফেনোমেনাটা, তাহলে এইখানে প্রথম কথা হচ্ছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস, পয়েন্ট লিখে দিচ্ছি, ডি লোকালাইজেশন অফ পাই ইলেকট্রন, সরি বলছি সিগমা ইলেকট্রনস, ডিলোকালাইজেশন অফ সিগমা ইলেকট্রনস হচ্ছে, আচ্ছা ডিলোকালাইজেশন অফ সিগমা ইলেকট্রনস হচ্ছে কার মধ্যে হচ্ছে,
CH বন্ডের মধ্যে হচ্ছে, CH বন্ড ভাঙছে, তাহলে ডিলোকাইজেশন অফ অ্যালফা ইলেকট্রন হচ্ছে, সরি সিগমা ইলেকট্রন হচ্ছে CH বন্ডের মধ্যে হচ্ছে, ঠিক আছে। CH বন্ডের মধ্যে হচ্ছে, হয়ে কি ফর্ম করছে, এটা হয়ে কি ফর্ম করছে, একটা ডবল বন্ডের স্পেসিস তৈরি হচ্ছে, যার কিনা একটা, এবং এটা CH বন্ডটা কেন ভাঙছে, CH বন্ডটা যে ভাঙছে কেন, কারণ একটা ভ্যাকেন্ট 2p অরবিটাল ক্রিয়েশনের জন্য ভাঙছে। তার মানে হচ্ছে যদি আমি ডেফিনেশন ওয়াইজ যাই, তাহলে ডিলোকালাইজেশন অফ sigma electrons, delocalization of sigma electrons in which a CH bond breaks, a CH bond breaks for the vacant 2p orbital creation. Because of the vacant 2p orbital creation, এই সিগমা বন্ডটা ভাঙবে, যেটা CH বন্ডটা ভাঙবে, এবং CH বন্ডটা ভেঙে এখানে একটা অ্যানায়ন, আর এখানে তো অলরেডি কার্বোক্যাটায়ন আমার ছিল, এটা আমরা কিসের এক্সাম্পল দিলাম, এটা হচ্ছে ইথাইল ক্যাটায়নের এক্সাম্পল দিলাম। ইথাইল ক্যাটায়ন যেহেতু আমার একটা এখানে বন্ড ছিল, এখানে একটা কার্বোক্যাটায়ন ছিল, এখানে একটা অ্যানায়ন তৈরি হলো, এবং এই একটা অ্যানায়ন এই একটা ক্যাটায়ন মিলে আমার একটা বন্ড ফর্মেশন হলো, আর একটা এক্সট্রা স্টেবিলিটি গেইন করলো। এই যে টোটাল ফেনোমেনাটাকে, এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে হাইপার কনজুগেশন, ঠিক আছে। আচ্ছা, এবার হাইপার কনজুগেশন কি, মানে একটা হাইপার, যেমন রেজোনেন্স তোমাদেরকে বলেছিলাম যে রেজোনেন্সের অনেক রেজোনেটিং স্ট্রাকচার হয়, অনেক, যার যত রেজোনেটিং স্ট্রাকচার তার তত বেশি স্টেবিলিটি, তাহলে এরও কি সেরকম ব্যাপার? অবশ্যই, যার যত হাইপার কনজুগেটেড স্ট্রাকচার তার তত স্টেবিলিটি। এবার আমরা একটা জিনিস ছোট করে দেখে নেবো, এই ইথাইল ক্যাটায়নের দেখবো যে এর কটা আমার হাইপার কনজুগেশন স্ট্রাকচার এবং কেন, ইথাইল ক্যাটায়নের হাইপার কনজুগেশন স্ট্রাকচার কটা এবং কেন সেটা আমরা দেখে নেবো। তাহলে আমি এক্সাম্পল দিচ্ছি ইথাইল ক্যাটায়ন, ইথাইল কার্বোক্যাটায়ন লিখবো, একটু ভুল লিখছিলাম, ইথাইল কার্বোক্যাটায়ন। এক্সাম্পল নিচ্ছি ইথাইল কার্বোক্যাটায়ন। তাহলে ইথাইল কার্বোক্যাটায়নটা দেখতে আমি আগেই তোমাদেরকে লিখেছি, তোমরা নিজেরা খাতায় প্র্যাকটিস করো। এই এখানে একটা প্লাস আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে প্রথম কেসে কি হতে পারে, এখানে প্লাসের জন্য কার্বন এই হাইড্রোজেনকে বলবে তুই চলে যা, দিয়ে যেটা ফর্ম করবে এইখানে নেগেটিভ হবে, এই দুটো হাইড্রোজেন থাকবে। আচ্ছা, নেক্সট কেসে কার্বন বললো এই হাইড্রোজেনকে চলে যেতে, তাহলে সি মাইনাস হলো, তাহলে এইটা একটা কেস, এটা একটা কেস, লাস্ট কেস কারণ হলো এই হাইড্রোজেন তুই চলে যাবে, দিয়ে ফরমেশন হবে যেমন ফরমেশন হচ্ছিল সেটাই। দেখো, কারণ এই কার্বোক্যাটায়নের রেসপেক্টে এই কার্বনটা কোন কার্বনের সাথে কানেক্টেড, এই কার্বনের সাথে কানেক্টেড, তাহলে এর যদি প্রবলেম হয় তাকে হেল্পও এই কার্বন করবে। তো এই কার্বনের সাথে কটা হাইড্রোজেন কানেক্টেড, একটা, দুটো, তিনটে, তার মানে এর তিনটে হাইপার কনজুগেটেড স্ট্রাকচার মাত্র পসিবল। এই কার্বনটা তো অলরেডি প্লাসে বসে আছে, ও তো বলতে পারে না যে এই হাইড্রোজেন তুই চলে যায়, এই হাইড্রোজেনটা যদি চলে যায় তাহলে তো অসুবিধা হয়ে যাবে, এই হাইড্রোজেনটা চলে গেলে অসুবিধা হয়ে যাবে, তখন তো পুরো আমার সিস্টেমটাই ভেঙে যাবে। তো এই কার্বনটার দায়িত্ব হচ্ছে এই কার্বনটাকে বলা, এবং এই কার্বনটা কি করবে, তার একটা হাইড্রোজেনকে তাড়াতে থাকবে। তো প্রথমে এই হাইড্রোজেনকে তাড়ালে এই স্ট্রাকচার, এইটাকে তাড়ালে এই স্ট্রাকচার, আর এইটাকে তাড়ালে এই স্ট্রাকচার। তো এই জিনিসটার এই কটাই হাইপার কনজুগেটেড স্ট্রাকচার পসিবল। তাহলে এই যে ইথাইল কার্বোক্যাটায়ন হলো, এই ইথাইল কার্বোক্যাটায়নের কটা, তিনটে স্ট্রাকচার পসিবল, তিনটে স্ট্রাকচার পসিবল, হাইপার কনজুগেটেড স্ট্রাকচার তিনটে পসিবল, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবে, যেটা আমি বললাম এই মাত্র, প্রথম কথা, মূর্তি, আচ্ছা
এই কার্বনটার রেসপেক্টে এইটা তার অ্যালফা কার্বন, এই কার্বনটার রেসপেক্টে এটা তার অ্যালফা কার্বন, তাহলে এই অ্যালফা কার্বনের রেসপেক্টে এগুলো সব অ্যালফা হাইড্রোজেন। তার মানে মোর দি নাম্বার অফ আলফা হাইড্রোজেন more is the stability, ঠিক আছে, more the number of alpha hydrogen more is the stability। তাহলে চলো এই জিনিস নিয়ে একটা আমরা ছোটখাটো অঙ্ক করে নিই এই জিনিসটা নিয়ে। আচ্ছা, এটা বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তোমরা স্টেবিলিটি অর্ডার বলবে। আচ্ছা, তো আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে আমরা দেখবো যে এইটার স্টেবিলিটি আমরা ফাইন্ড করতে পারি নাকি, এবার কোনটা স্টেবিলিটি বেশি হবে, কোনটা স্টেবিলিটি কম হবে এবং কেন হবে। তো এই সব জিনিসগুলো করার আগে তোমাদেরকে যেটা সব থেকে বড় কথা, যেটা আগের বার লিখে দিলাম, যেটা একটু আগে জাস্ট লিখলাম, মোর দি নাম্বার অফ আলফা হাইড্রোজেন, ঠিক আছে, সেটাই তোমার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি, ঠিক আছে। তাহলে এবার বলো, এই কার্বনটা তিনটে অ্যালকাইল গ্রুপ আছে, এই কার্বনটার দুটো অ্যালকাইল গ্রুপ আছে, এই কার্বনটার একটা অ্যালকাইল গ্রুপ আছে, এই কার্বনটার কোনো অ্যালকাইল গ্রুপই নেই। তো এইখানে যদি আমি একটা অ্যালকাইল গ্রুপ আছে মানে এইখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, কোনো একটা কার্বন আছে, মানে অ্যালকাইল গ্রুপ মানে কি, সেটা যা খুশি হতে পারে, CH3 হতে পারে, CH2H5 হতে পারে, C3H7 হতে পারে, যা খুশি হতে পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু আমি যে কথাটা বলছি, অ্যালকাইল গ্রুপ আছে মানে কি, এই কার্বনটা একটা কার্বনের সাথে কানেক্টেড আছে, এই কার্বনটা এইখানে একটা কার্বনের সাথে কানেক্টেড আছে, এইটা এখানে একটা কার্বনের সাথে, ঠিক আছে। তাহলে যদি এটাকে আমি একটু শর্টেজ ভাবি, তাহলে কি আমি এরকম একটু ভাবতে পারি, এরকম ভাবতে পারি এটাকে যে তিনটে কার্বনের সাথে কানেক্টেড আছে, এইটাকে আমি এরকম ভাবতে পারি, এইটাকে আমরা এরকম ভাবতে পারি, আর লাস্টলি এটাকে তো ভাবাভাবির কিছু নেই, তিনটেই হাইড্রোজেন আছে, তো তিনটেই হাইড্রোজেন থাকবে, ঠিক আছে। এবার বলো, আমি ধরে নিচ্ছি অ্যালকাইল গ্রুপ, এখানে CH3 থাকুক, C2H5 থাকুক, সি তো আছে, তো সি এর পরে আরো যা খুশি থাকতে পারে, বাট যদি একটা সিও আছে তার মানে কি তার দুটো হাইড্রোজেন তো আছে, এখানে সি এর তার দুটো হাইড্রোজেন, মিনিমাম দুটো হাইড্রোজেন তো আছে, এরও দুটো হাইড্রোজেন তো আছে। তাহলে দেখো যদি মিনিমামও ক্যালকুলেট করি, তাহলে এখানে 1 2 3 4 5 6, ঠিক আছে, তো ছটা হাইড্রোজেন। এখানে যদি মিনিমাম ক্যালকুলেট করি 1 2 3 4, মানে অ্যালফা হাইড্রোজেন এখানে ছটা অ্যালফা হাইড্রোজেন মিনিমাম, মিনিমাম এখানে ছটা অ্যালফা হাইড্রোজেন আছে মিনিমাম। এইখানে মিনিমাম কটা আছে 1 2 3 4, এখানে 4, এখানে কটা আছে, এটা যদি আমি মিনিমাম ক্যালকুলেট করি, এখানে আছে আমার দুটো, এখানে আমার 0। আর যদি ম্যাক্সিমাম ক্যালকুলেট করি, মানে যদি এখানে CH3 কানেক্ট করি, তাহলে ম্যাক্সিমাম এইখানে 1 2 3 4 5 6 7 8 9, 9 অ্যালফা হাইড্রোজেন। এখানে ম্যাক্সিমাম কটা হতে পারে 6, এখানে ম্যাক্সিমাম কটা হতে পারে 3, এখানে ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম 0। তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, আমি বারবার বলেছি মোর দ্য নাম্বার অফ হাইড্রোজেন, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আমার স্টেবিলিটি, মোর দ্য নাম্বার অফ অ্যালফা হাইড্রোজেন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি। তাহলে অ্যাকর্ডিং টু দিস আমরা বলতে পারি যে যাই করে নাও না তুমি, এইখানে আমার অ্যালফা হাইড্রোজেন বেশি আছে, সব থেকে বেশি অ্যালফা হাইড্রোজেন এতে আছে। মানে যদি এর প্রবলেম হয়, যদি এর কখনো প্রবলেম হয়, তাহলে এই কার্বনের এই হাইড্রোজেনটাকে তুলে এখানে ডবল বন্ড ফর্মেশন করতে পারে, বা এটাকে তুলে এখানে ডবল বন্ড ফর্মেশন করতে পারে, বা এটাকে তুলে এখানে ফর্ম করতে পারে, বা এটাকে তুলে এখানে ফর্ম করতে পারে, বা এটাকে তুলে এখানে করতে পারে, বা এটাকে তুলে এখানে করতে পারে, যা খুশি করতে পারে নিজের স্টেবিলিটির জন্য। সেম এখানে এটা তুলে এখানে করতে পারে, এটা এখানে তুলে এখানে করতে পারে, এটা তুলে এখানে করতে পারে, যা খুশি করতে পারে। তার মানে সব থেকে বেশি
এইখানে আমার হাইপার কনজুগেটেড স্ট্রাকচার পসিবল, এইখানে সব থেকে বেশি আমার হাইপার কনজুগেটেড স্ট্রাকচার পসিবল। তার মানে এইটাও তোমরা লিখে নাও, মোর দা নাম্বার অফ হাইপার কনজুগেটেড স্ট্রাকচার স্টেবিলিটি আমার বেশি হবে, তাই তো? বেশি হাইপার কনজুগেটেড স্ট্রাকচার হলেও আমার স্টেবিলিটি বেশি হবে, মোর অ্যালফা হাইড্রোজেন বেশি হলো স্টেবিলিটি বেশি হবে। আরে বাবা, দুটো তো একই জিনিস, যত অ্যালফা হাইড্রোজেন বেশি হবে তত তো তার হাইপার কনজুগেটেড স্ট্রাকচার বেশি হবে। মানে এই তো দুটো জিনিস লিখলাম, দুটো জিনিসের মানে তো তার মানে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এই জিনিসটা সব থেকে বেশি স্টেবিলিটি, তারপর এইটা, তারপর এইটা, এবং লাস্টলি এটা। এটা তো সেরকম ভাবে স্টেবিল না, ঠিক আছে? এটা সেরকম ভাবে স্টেবিল না। এবার আসছে মোদ্দা কথা, যদি এটা আমার বেশি স্টেবল না, তাহলে এ তো চাইবে আমি তাড়াতাড়ি রিয়াকশন করি, তাহলে এখানে সব থেকে বেশি রিয়াক্টিভ এ হবে। এ কিন্তু মোটামুটি স্টেবল, এ কিন্তু হাইপার কনজুগেশনের জন্য এ কিন্তু মোটামুটি স্টেবল আছে, তারপরে এ স্টেবল আছে, তারপরে এবার যেহেতু এ সব থেকে বেশি আনস্টেবল এখানে ফিল করছে, তার জন্য এই চারজনের মধ্যে সব থেকে বেশি রিয়াক্টিভ হবে, কারণ এ একদম স্টেবিলিটি নাই, এখনই মরে যায় অবস্থা। তো এ আগে চাইবে যা হোক মা হোক করে একটা যদি আমি হাইড্রোজেনকে পাই এখনই আমি ঢুকে নেবো এখানে, ঠিক আছে? তো এর সব থেকে বেশি রিয়াক্টিভ হবে, তারপর এ, তারপরে এটা, তারপরে এটা। তাহলে রিয়াক্টিভের যদি দিক দিয়ে যাও তাহলে এ সব থেকে বেশি রিয়াক্টিভ, সব থেকে লেস রিয়াক্টিভে। যদি স্টেবিলিটির দিক দিয়ে যাও সব থেকে স্টেবলে, সব থেকে লেস স্টেবলে। তোমরা একটা জিনিস নর্মালি ভাবো, তুমি যদি আনস্টেবল হয়ে যাও, তো তোমরা কি চাও? ধরো তোমাকে এসি রুমের মধ্যে ভালো করে বসে আছো, একদম পেন খাতা বসিয়ে তোমাকে একদম কাজ করতে দেওয়া আছে, তুমি জানো তোমার কোনো চিন্তা নেই, একদম আরামসে তুমি অঙ্ক টঙ্ক করছো, ব্যাপার নেই, বুঝলে? এবার নেক্সট সেম জিনিসটাই তোমাকে একটা বিরাট গরম, মনে হয় যেন সূর্য দেবতা এসে তোমাদেরকে একদম বস্ত্র করে দেবে, এরকম গরম কন্ডিশনে তুমি ভালো করে অঙ্ক করতে পারছো না, মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে, ঘাম যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না, তুমি যাও করে আমি এখান থেকে বেরোতে পারলে বাঁচি, এখান থেকে বেরোতে পারলে বাঁচি। তাই জন্য এইটা হচ্ছে সব থেকে লেস স্টেবলই নয়, যা হোক করে এই পজিশন, এই কার্বোক্যাটায়ন থেকে রেহাই পেলে বাঁচে। তাই জন্য এ সব থেকে বেশি রিয়াক্টিভ হবে, কিছু যদি এ দেখতে পায় সঙ্গে সঙ্গে রিয়াকশন করবে এ, সেখানে এ সব থেকে কম তাড়াতাড়ি রিয়াকশন করবে, রিয়াকশন করবে অবশ্যই করবে, ক্যাটায়ন কার্বোক্যাটায়ন হোক কার্বো অ্যানায়ন হোক কেউই স্টেবল নয়, বাট রিয়াকশন সবাই করে, বাট এইখানের মধ্যে সব থেকে বেশি রিয়াক্টিভ এবং সব থেকে বেশি স্টেবল, ঠিক আছে? চলো নেক্সট আমরা দেখবো যে হাইপার কনজুগেশন কি কি ভাবে হতে পারে। প্রথমে হাইপার কনজুগেশনটা তো তোমাদেরকে লিখিয়ে দিলাম কি জিনিস, এটাকে নো বন্ড রেজোনেন্স বলে, নোন অ্যাজ নো বন্ড রেজোনেন্স, এটাকে নো বন্ড রেজোনেন্সও বলা থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা তো তোমার বলা থাকে। এবার এই হাইপার কনজুগেশনটা কোন কোন সিস্টেমে পসিবল, হাইপার কনজুগেশনটা পসিবল, হাইপার কনজুগেশন পসিবল? প্রথম সিস্টেম জানো, অ্যালকিন যদি হয়, অ্যালকিনে পসিবল, কারণ ডবল বন্ড থাকে। অ্যালকাইনে পসিবল। এই দুটো হয়ে গেল কি আমার আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস। তাহলে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস, অ্যালকিন অ্যালকাইন, কারণ এখানে সব জায়গায় মাল্টিপল বন্ড আছে, মাল্টিপল বন্ড মানে ভাঙা জোড়া করতে পারে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমার কার্বোক্যাটায়ন, যেটা নিয়ে করলাম, কার্বোক্যাটায়নে পসিবল। আর আরেকটা আছে ফ্রি র্যাডিক্যাল, ফ্রি র্যাডিক্যালও কিন্তু পসিবল।